হচ্ছে আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক, নিশান্তরা প্রকৃতি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া, সহকারী অধ্যাপক, প্রকৃতি ও সুশাসন। আজকে আশা করি তোমরা কেমন আছো। তোমাদের প্রত্যেকে ঈদ মোবারক। ভালো থাকো এবং বাসায় থাকবে। আজকের আমার আলোচ্য বিষয় পৌরনীতি সুশাসনের প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, আইন, মূল্যবোধ, আইন, সাম্য ও স্বাধীনতা। শিখন ফল হচ্ছে মূল্যবোধের সংজ্ঞা ও ধারণা। মূল্যবোধটা কী এবং তার ধারণা প্রথমে। 2 নম্বর হচ্ছে মূল্যবোধের শ্রেণী বিভাগ, আইনের সংজ্ঞা ও ধারণা, আইনের উৎস, স্বাধীনতার ধারণা ও উৎস, সাম্য ও তার ধারণা। শিক্ষার্থী, আমি শিখন ফলগুলো আরেকবার বলছি, মনোযোগ দিয়ে শোনো। মূল্যবোধের সংজ্ঞা ও ধারণা 1। 2 নম্বর হচ্ছে মূল্যবোধের শ্রেণী বিভাগ। 3 আইনের সংজ্ঞা ও ধারণা। 4 আইনের উৎস। 5 স্বাধীনতার ধারণা ও উৎস। 6 সাম্য ও তার ধারণা। আশা করি তোমরা শিখন ফলগুলো বুঝতে পারছো। এখন আলোচনায় যাচ্ছি আমি। মূল্যবোধের সংজ্ঞা ও ধারণা। পৌরনীতি সুশাসন মূলত সমাজ ও রাষ্ট্রের কিছু বিমূর্ত ধারণা বা প্রতীক। আর এই বিমূর্ত ধারণা বা প্রতীকই হল সামাজিক মূল্যবোধ, আইন, সাম্য, স্বাধীনতা। সামাজিক মূল্যবোধ অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক মূল্যবোধের ধারণা উন্নত। সেই রাষ্ট্রে একজন ব্যক্তি বা মানুষের চিন্তা চেতনাও তত উন্নত। আমি সামাজিক মূল্যবোধের সংজ্ঞা ধারণা দিচ্ছি। সামাজিক মূল্যবোধ বলতে আমরা বুঝি যখন একজন ব্যক্তি সামগ্রিক ও ব্যক্তিগতভাবে সমাজ ও রাষ্ট্র কর্তৃক সকল সুযোগ সুবিধা, নিয়মকানুন, আচার আচরণ, কার্যাবলী ভোগ করে, সেইগুলো নিয়ম নীতি, আচার আচরণকেই সামাজিক মূল্যবোধ বলে। এদিকে সামাজিক মূল্যবোধ ধারণা থেকে একজন ব্যক্তির সমাজে বসবাসকৃত আচার আচরণ, কৃষ্টি, কালচার, সভ্যতা, ন্যায়পরায়ণতা, সততা, এইগুলো ধারণা তার ভেতরে জাগৃত হতে থাকে। আর তখন থেকেই মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, সততা এবং নিয়মানুবর্তিতা এগুলো জাগ্রত হয়। 2 মূল্যবোধের শ্রেণী বিভাগ। সামাজিক মূল্যবোধ কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। প্রথমে সামাজিক মূল্যবোধের সুচিন্তিত ধারণা। ব্যক্তি প্রথমে সমাজে বসবাস করে তার চিন্তার চেতনা বহিঃপ্রকাশ ঘটায় সমাজে। আর সেই চিন্তা চেতনা যখন একজন ব্যক্তি সমাজের সমস্ত মানুষের মধ্যে প্রচারিত হয়, আর সেগুলোর দ্বারা যখন সমাজের সাধারণ মানুষ উপকৃত হয়, তখন তাকে সামাজিক মূল্যবোধ বলে। সামাজিক মূল্যবোধের দ্বারাই সমাজের সমস্ত কিছু অন্যায়, অত্যাচার, অবিচার, সততা, ন্যায়পরায়ণতা এগুলো। সুতরাং বলবো সামাজিক মূল্যবোধ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিশালী, যা একজন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে সামাজিক মূল্যবোধের পাশাপাশি আসে তারপরে আছে আইন। একজন ব্যক্তি সমাজে বসবাস করতে গেলে কিভাবে বসবাস করবে তার একটি সুনির্দিষ্ট ধারণা হচ্ছে আইন। আইন ব্যক্তির আইন হলো সমাজে স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক সমর্থিত কতগুলো নিয়মকানুনের সমষ্টি, যা ব্যক্তির আচার আচরণ, কার্যাবলী প্রভৃতির ক্ষেত্রে উন্নতি ঘটায়। আইন সম্পর্কে জন লক বলেছেন যে আইন হলো স্বাধীনতার রক্ষা কবচ। যেখানে
আইন নেই সেখানে ব্যক্তির কোনো স্বাধীনতা হতে আইন সম্পর্কে বিশ্লেষণ করতে অস্টিন বলেছেন আইনকে সাধারণ করতে আবার আইন ইংরেজি শব্দ যার প্রচলিত আধুনিক শব্দ বা অপরিবর্তিত, অর্থাৎ যে সকল নিয়ম কানুন আইন চিন্তা চেতনার দ্বারা একজন ব্যক্তির অর্থনৈতিক রাষ্ট্রীয় ধর্মীয় প্রভৃতির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ও উন্নতি আশা করে তখন তাকে আইন। আমার আলোচ্য বিষয় প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো। এখন আমি 4 নম্বর সেগুনফল আলোচনা করছি, সেটা হচ্ছে আইনের উৎস। আইনের উৎস হলো সংবিধান, প্রতিষ্ঠান, বিদ্যালয়, এগুলো। আসো প্রথমে সংবিধান হলো একটা দেশ, একটা সমাজ, একটা রাষ্ট্রকে পরিচালনা করার কতিপয় নিয়ম নীতি বা ধারণা। যে নিয়ম নীতি একটি পুস্তিকায় লিপিবদ্ধ থাকে তখন তাকে সংবিধান বলে। আর আইনও ঠিক, সংবিধান আইনকে উৎসাহিত করে, উজ্জীবিত করে, যার দ্বারা আইন দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র প্রভৃতির ক্ষেত্রে এক অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম। বিদ্যালয় আইনের একটি প্রধান উৎস। কারণ তোমরা শিক্ষার্থী, তোমরা জানো যে বিদ্যালয় থেকে আমরা লেখাপড়া শিখে দেশ ও জাতির চিন্তা চেতনা করতে সক্ষম। আর আইন কতগুলো সুনির্দিষ্ট নিয়মকানুন যা একজন ব্যক্তির চিন্তা চেতনা, আশা আকাঙ্ক্ষাকে উজ্জীবিত করে। আর সেই চিন্তা চেতনা আমরা বিদ্যালয় থেকে শিক্ষার মাধ্যমে অর্জন করতে সক্ষম। এই কারণে আইনের দ্বিতীয় উৎস হল বিদ্যালয়। সংবাদপত্র আইনের আরেকটি উৎস। কারণ সংবাদপত্র বা পত্রিকার মাধ্যমে আমরা দেশ ও জাতি, সমাজ, রাষ্ট্র প্রভৃতির সম্পর্কে তথ্য সরবরাহ করতে সক্ষম। তাই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হল সংবাদপত্র। সংবাদপত্রের মাধ্যমে আমরা দেশ ও জাতির সম্পর্কে জানতে পারি, বুঝতে পারি এবং সেই নিরিখে আইনকে উজ্জীবিত করতে পারি। স্বাধীনতা। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বর উৎস হচ্ছে সেগুনফল। স্বাধীনতা কি? স্বাধীনতা বলতে একজন ব্যক্তি যা ইচ্ছা খুশি তাই করার নাম হলো স্বাধীনতা। তবে পরিণতি দৃষ্টিকোণ থেকে এই স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া হয় না। পরিণতিতে স্বাধীনতা বলতে একজন ব্যক্তি তার স্বাধীনভাবে কাজ করতে গিয়ে পুণ্যের অনুরূপ স্বাধীনতার যাতে ব্যাঘাত বা বাধার সৃষ্টি না করে তখন তাকে আমরা স্বাধীনতা বলি। স্বাধীনতা না থাকলে ব্যক্তি তার সামগ্রিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে পারে না। স্বাধীনতা একটি বিমূর্ত ধারণা বা প্রতীক, যে বিমূর্ত ধারণা ও প্রতীকের সাহায্যে আমরা আমাদের অভিব্যক্ত মনের কামনাগুলো স্বাধীনতার দ্বারাই বহিঃপ্রকাশ করতে পারি এবং আমাদের চিন্তা চেতনাগুলো বাস্তবায়ন করতে সক্ষম হয়। স্বাধীনতার উৎস হলো আইন। আমার স্বাধীনতার উৎসর মধ্যে আলোচনায় যাচ্ছি আমি এখন এই মুহূর্তে। স্বাধীনতার উৎস হলো আইন। এই জন্য অস্টিন বলেছেন যে যেখানে জন লক বলেছেন যেখানে স্বাধীনতা নেই, আইন নেই, সেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা থাকতে পারে না। অর্থাৎ আইন দ্বারা স্বাধীনতা নিয়ন্ত্রিত। কারণ স্বাধীনতার সঙ্গের মধ্যেই আমরা বলছি যে একজন ব্যক্তি নিজস্ব চিন্তা চেতনার থেকে যখন কোনো কাজ করে তখন তাকে প্রকৃত স্বাধীনতা বলা যায় না। কারণ ওই নিজস্ব চিন্তা চেতনা আইন, সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না হলে সেটাকে প্রকৃত স্বাধীনতা বলা যায় না। যেমন ব্যক্তিগত স্বাধীনতা, মানুষ স্বপ্নবিলাসী, আকাঙ্ক্ষা প্রচণ্ড প্রখর,
একজন মানুষ বিভিন্ন স্বপ্ন দেখে, সেই স্বপ্ন নিরিখে তার আশাকাঙ্ক্ষা পূরণ করার চিন্তা করে। অনুরূপ ওই চিন্তা বা চেতনা যদি আইনের ধারণার মধ্যে না থাকে তাহলে স্বাধীনতা উজ্জীবিত হবে না। এবার আসো সাম্য ও তার ধারণা। সাম্য, সাধারণ অর্থে সাম্য বলতে সমান করে নেওয়ার প্রক্রিয়াকে বোঝায়। পরবর্তী দৃষ্টিকোণ থেকে এইরকম স্বাধীনতা সাম্যকে স্বীকৃতি দেওয়া হয় না। অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সকল জনসাধারণ, নারী পুরুষ নির্বিশেষে আইন, সাম্য, স্বাধীনতা সকলের দৃষ্টিকোণ থেকে সমানভাবে বিভক্ত করা হয়, তখন তাকে সাম্য বলে। সাম্যের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে একটি রাষ্ট্রে যত জনগণ থাকবে প্রত্যেকেই সমান, কিন্তু জন্মগতভাবে কেউ ধনী গরিব, উঁচু নিচু ইত্যাদি ভাবে জন্মগ্রহণ করে। কিন্তু সাম্যের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে একটি রাষ্ট্রের সকল শ্রেণীর মানুষ এক ও অসমান। এখানে কিছু সাম্য ও তার ধারণা নিয়ে রাজনীতিবিদরা কিছু বিশ্লেষণ করেছেন। সেটা হলো এই যে জন্মগতভাবে কেউ ছোট, ধনী, গরিব হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু যে সমাজে, যে রাষ্ট্রে বসবাস করে পরিণতি দৃষ্টিকোণ থেকে সমান হলেও জন্মগতভাবে অসমান। তাহলে সেই ক্ষেত্রে বাস্তবতায় আমরা দেখতে পাই যে একজন রাষ্ট্রপতি আর একজন সাধারণ জনগণ এরা সমান নয়। রাষ্ট্রপতি পদমর্যাদা, প্রধানমন্ত্রীর পদমর্যাদা এবং একজন সংসদ সদস্যের পদমর্যাদা সাধারণ মানুষের চাইতে ভিন্নতা। তাই যে জন্মগতভাবে পার্থক্য থাকলেও আইনগত দৃষ্টিকোণ থেকে এক ও অভিন্ন, এইরকম ধারণাই হল সাম্য। প্রিয় শিক্ষার্থী, আমার আজকের আলোচ্য বিষয় ছিল আইন, সাম্য, স্বাধীনতা ও মূল্যবোধ। তাহলে মূল্যবোধটা কি? একজন ব্যক্তি সমাজে যখন বসবাস করবে তার ব্যক্তিগত, সমষ্টিগত চিন্তা, চেতনা, আচার, ব্যবহার, কার্যাবলীর দ্বারা সমাজে বসবাসকৃত সকল মানুষ উপকৃত হবে, তখন তাকে সামাজিক মূল্যবোধ। মূল্যবোধের শ্রেণীবিভাগ, আইনের সংজ্ঞা ও ধারণা। আইনের সংজ্ঞা সম্পর্কে বললাম যে আইন স্থির ও পরিবর্তনীয়, সুতরাং আইন কখনোই ভাঙা যায় না, ফেলে দেওয়া যায় না। আইনকে পরিবর্ধিত, পরিমার্জিত, সংশোধিত করা যায়, তবে বাতিল করা যায়। স্বাধীনতা যে রাষ্ট্র কর্তৃক ও সমাজ কর্তৃক স্বীকৃত যখন কোনো চিন্তা চেতনা, তখন তাকে ব্যক্তির স্বাধীনতা বলে। ব্যক্তি যা ইচ্ছে খুশি তাই করার অনুরূপ স্বাধীনতা পরিবেশ স্বাধীনতা নয়। আর সাম্য সকলকে সমান করে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাম্য। ধন্যবাদ। আজকের আলোচ্য বিষয় শেষ করছি। কিছু বাড়ির কাজ দিতে চাই। এটা শিক্ষার্থী, তোমরা বাড়ির কাজগুলো লিখে নাও।
2 স্বাধীনতা মূলত একটি বিমূর্ত ধারণা, ব্যাখ্যা করো। 3 সামাজিক মূল্যবোধের ধারণা বিশ্লেষণ করো। আশা করি তোমরা ভালো থাকো, ভালো থাকবে। প্রত্যেকেই প্রয়োজন ছাড়া বাইরে বাইরবে না। শেষ। তোমরা প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোবে না এবং এই কাজগুলো সুনির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করে প্রতিষ্ঠান যখন খুলবে তখন আমাকে দেখাবে, আমি সেই খাতার অনুসারে মূল্যায়ন করব। আর বাড়িতে পড়াশোনা করো, বাবা মার অবাধ্য হবে না। ভালো না লাগলে বাড়ির মধ্যে ঘোরাফেরা এবং ব্যায়াম করবে কিছুক্ষণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।